প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 7 থেকে আলোচনা করব উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অধ্যায়টি। তো তোমরা হলো যাদের হচ্ছে সামনে বই আছে অধ্যায় 7টি ওপেন করে খাতা কলম নিয়ে বসো। আমরা প্রথমে অঙ্ক যাবার আগে কিছু হচ্ছে আমরা যে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাত্ত্বিক বিষয় ছাড়া আসলে অঙ্ক করাটা না বুঝে অঙ্ক করার মতো অবস্থা হয়। ঠিক আছে, ওকে, সবাই আমরা তাহলে ক্লাস শুরু করি। উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি সেক্টর। হ্যাঁ, আমরা আরো জানি যে আর্থিক আর্ট আছে, আর্থিক হিসাব বিজ্ঞান, যেটা কিনা হিসাব বিজ্ঞানের আর্থিক ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা বলে আর্থিক হিসাব বিজ্ঞান, আর এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধরনের সেক্টর, হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধরনের সেক্টর। আচ্ছা, আমরা আজকে আলোচনা করছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের এমন একটি সেক্টর যেখানে কিনা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ব্যয়গুলো নির্ধারণ করে, ব্যয় শ্রেণী বিভাগ করে এবং উৎপাদনে আমাদের কি কি ব্যয় হলো তার প্রতি একক ব্যয় সহ মোট ব্যয় ইত্যাদি নিরূপণ করা, এবং নিরূপণ করে কি হয় যে মোট ব্যয় নির্ণয় করা। তারপরে হচ্ছে আমাদের এই মোট ব্যয় থেকে আমরা কত পার্সেন্ট মুনাফা পেতে ইচ্ছুক সেটা আমরা যোগ করে বিক্রয় মূল্য নিরূপণ করে আমরা কি করতে পারি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করব, যে প্রিভিয়াস ইয়ারের যে সকল আমাদের তথ্য আছে এবং বর্তমানের যে আমাদের পরিস্থিতি, আমাদের যে সম্পদ আছে সেটার অনুযায়ী আমরা কি করব, ভবিষ্যতে কি কর্মপন্থা গ্রহণ করব সেটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, সবগুলোই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কিনা আমরা পণ্যের উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যয় নিরূপণ এবং হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ সহ যাবতীয় কার্যাবলী সংগঠিত হয়। সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে আমরা যদি উদ্দেশ্য বলি, তাহলে উদ্দেশ্যের মধ্যে কি কি আছে, যে উৎপাদন ব্যয় যদি আমরা উদ্দেশ্য বলি, উৎপাদন ব্যয় যদি আমরা যদি আলোচনা করতে যাই, উদ্দেশ্যগুলো কি কি? হ্যাঁ, উদ্দেশ্যগুলো কি কি? তাহলে প্রথমেই হচ্ছে কি, আমাদের প্রথম উদ্দেশ্য হবে কি, উৎপাদন ব্যয় নিরূপণ। হ্যাঁ, উৎপাদন ব্যয় নিরূপণ, প্রথম উদ্দেশ্যটাই হবে উৎপাদন ব্যয় নিরূপণ। যেই পণ্যটা আমি উৎপাদন করব সেটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যয় আমরা কি করব, সকল ব্যয় নির্ধারণ করব এবং সেগুলো মানে কাঁচামাল থেকে শুরু করে সেটা একদম বিক্রয় মানে প্রসেস সম্পূর্ণটা শেষ করে বিক্রিত পণ্যে রূপান্তর করার জন্য যতটুকু ব্যয় আমার সংগঠিত হয় সকল ব্যয় আমরা কি করব, নিরূপণ করব এবং মোট ব্যয় নিরূপণ করার পরে হ্যাঁ উৎপাদনের জন্য যত প্রকার আমার ব্যয় হয়েছে, সংগঠিত হয়েছে, সেটা নিরূপণ করাটাই হচ্ছে আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্যটাই হচ্ছে উৎপাদন ব্যয় নিরূপণ। এরপরে হচ্ছে কি,
তারপরে আরেকটা আছে যে কি, যে আমাদের হচ্ছে একক প্রতি ব্যয়, একক একক প্রতি ব্যয়, মোট ব্যয় ইত্যাদি কি করবো আমরা নিরূপণ করবো, মোট ব্যয় নিরূপণ করবো। হ্যাঁ, শুধু মোট ব্যয় না, আমার একক প্রতি পার ইউনিট কস্ট আমার কত হলো, একক ব্যয় কত হলো, হ্যাঁ সেগুলো আমাদের শুধুমাত্র ব্যয় নিরূপণ না, আমার ব্যয় হচ্ছে শ্রেণী বিভাগকরণও কিন্তু আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য। ব্যয় শ্রেণী বিভাগকরণ কেন, যে কোন সেক্টরে আমার কতটুকু ব্যয় হয়েছে শ্রেণী বিন্যাস করুন। হ্যাঁ, ব্যয় শ্রেণী বিন্যাস করুন, কোন সেক্টরে আমার কতটুকু ব্যয় হয়েছে সেটা হচ্ছে আমার যে ব্যয় শ্রেণী বিন্যাসকরণের মাধ্যমে আমাদের কি হয় সেটা আমাদের যে মানে জানা যায়। হ্যাঁ, যে আমরা দেখবো যখন উৎপাদন ব্যয়, যখন কস্ট শীট যখন করব, ব্যয় বিবরণী যখন তৈরি করব, তখন আমরা দেখব যে কোন কোন ধাপে আমাদের কতটুকু মানে কিভাবে আমরা ব্যয়গুলো নির্ণয় করব সেগুলো আমরা দেখতে পাবো। তো সেই ব্যয় শ্রেণী বিন্যাসকরণের মাধ্যমে আমরা কি করতে পারি সেগুলো জানতে পারি। তখন কেন আমরা জানবো, আমরা সেটা প্রয়োজনীয়তার মধ্যে দেখবো। প্রয়োজনীয়তার মধ্যে আবার দেখা যাবে যে এই যে ব্যয় যে নিয়ন্ত্রণ করা, যে আমাদের যদি ব্যয় যদি বেশি হয়, হ্যাঁ ব্যয় বেশি হলে আলটিমেটলি কি হবে, বিক্রয় মূল্যের উপরে প্রভাব পড়বে। হ্যাঁ, ব্যয় বেশি হলে তখন আমরা একটা মিনিমাম পার্সেন্ট যদি মুনাফা ধরে যদি আমরা বিক্রয় মূল্য নিরূপণ করি, তাহলে দেখা যায় যে ব্যয় বেশি হলে আমার বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমাদের ভোক্তার কাছে সেই অধিক মূল্যে তারা কি করবে না, পণ্যটা ক্রয় করবে। হ্যাঁ, দেখা যাবে যে সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠান, হ্যাঁ কোয়ালিটি মেনটেন করে যদি কম ব্যয়ে পণ্য উৎপাদন করতে পারে, তখন কি হবে যে আমার কোম্পানি থেকে, আমার প্রতিষ্ঠান থেকে ওই অন্য প্রতিষ্ঠানের পণ্য দ্রব্য বিক্রয় হবে বেশি, কারণ কস্ট কম হলে আমার বিক্রয় মূল্য কম হবে। তাহলে কম মূল্যে আমরা করবো অন্য প্রতিষ্ঠান থেকে পণ্য দ্রব্য ক্রয় করবো ভোক্তা হিসেবে। সেই জন্য আমাদের ব্যয় শ্রেণী বিন্যাসকরণের দরকার আছে, যে আমাদের অযথা কোথায় খরচ হচ্ছে, অতিরিক্ত কোথায় খরচ হচ্ছে সেটা আমরা যাতে নিরূপণ করতে পারি এবং সেখানে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটাও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ আর ব্যয় কমানো। হ্যাঁ, ব্যয় নিয়ন্ত্রণ আর ব্যয় কমানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যয় নিয়ন্ত্রণে কি, যে আমার কোয়ালিটি মেনটেন করে আমার অপচয় যেটা আছে, অতিরিক্ত খরচ, সেটা আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সেটাই হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। আর ব্যয় কমানো কি, ব্যয় কমানো যদি আমি ব্যয় কমায় দেই, কোয়ালিটি দেখা যাবে আমার মেনটেন ঠিক থাকবে না। হ্যাঁ, কোয়ালিটিও কমে যাবে। এটা হচ্ছে ব্যয় কমানো। ব্যয় নিয়ন্ত্রণ আর ব্যয় কমানোর মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এই জন্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ব্যয়কে আমরা কাম্য স্তরে রাখবো। হ্যাঁ, ব্যয়কে আমরা কাম্য স্তরে রাখবো, ব্যয় কাম্য স্তরে রাখা, এটাও আমার একটা উদ্দেশ্য, কাম্য স্তরে রাখা। কেননা অধিক ব্যয়ে আমরা যদি পণ্যদ্রব্য উৎপাদন করি, একটা হচ্ছে অপচয় হয়, আর একটা হচ্ছে সেটা বিক্রয় মূল্যে আমার প্রভাব বিস্তার করে। হ্যাঁ, বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে, তখন আবার সেটা আমরা কি করতে পারবো না, আমার বিক্রয় মূল্য বেশি হলে ভোক্তা সাধারণের কাছে সেটা কি হবে, কম গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপরে আরো আছে কি, যে আমাদের হচ্ছে কি ব্যয় কাম্যস্তরে রাখা। এরপরে আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় নিরূপণের সাথে সাথে আমরা যদি বিক্রয় মূল্য লিখে থাকি, বিক্রয় মূল্য নির্ধারণ। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের উদ্দেশ্য, বিক্রয় মূল্য নিরূপণ, সেটাও আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আচ্ছা, আরো আছে যে কি, এই যে আমরা এটা তো আমরা সবগুলো করলাম, এগুলো কিন্তু আসলে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ব্যাপারগুলো, তাই না। এরপরে এই তথ্যগুলোকে, হ্যাঁ হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আমরা যদি দেখি, তাহলে কি আমরা সেগুলো কি আর্থিক অঙ্কে সেগুলো আমরা তৈরি করে সেই তথ্যগুলো কি আমাদের ব্যবস্থাপনাকে পৌঁছে দেওয়া কিন্তু হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, তাই না। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা সেক্টর, যে উৎপাদন সেক্টরটা নিয়ে শুধু কাজ করবে, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তাহলে উৎপাদন ব্যয় যে নিরূপণগুলো করলো, ব্যয় শ্রেণীবিন্যাস করলো, তারপরে একক ব্যয় মোট ব্যয় নির্ণয় করে, তারপরে কি করবে, ব্যবস্থাপনাকে কি সহায়তা করবে এই তথ্যগুলো প্রদানের মাধ্যমে। তাহলে ব্যবস্থাপনাকে
ব্যবস্থাপনাকে হ্যাঁ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। কিভাবে সহায়তা করবে? প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এবং সেটা সঠিক সময়ে হতে হবে। সহায়তা করা, সহায়তা সঠিক সময়ে হতে হবে। হ্যাঁ, যে আমরা সাধারণত কি দেখি যে এটা আর্থিক বছরে মানে আর্থিক বছরে একটা আমরা কি করি যে তথ্য প্রদান করে থাকি সাধারণত। তো সেটা আমরা আর্থিক বছরের শেষে যদি শেষ করে মানে শেষ হওয়ার অনেক টাইম পরে আমরা যদি সেটা দেই, বা মনে করো এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের মিটিং সামনে আমরা যদি সেটা সেই সময় যদি আমরা উপস্থাপন না করতে পারি, তাহলে ব্যবস্থাপনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই আমার তথ্য দরকার। সেই তথ্য যদি আমি উপস্থাপন না করতে পারি সঠিক সময়, তাহলে সেটা গ্রহণে আমাদের বিকল্প যে সকল আছে, বিকল্প যে নির্বাচনের ক্ষেত্রে তখন আমরা কি করতে পারবো না, সঠিকভাবে বিকল্প গ্রহণ করতে পারবো না। আচ্ছা, এরপরে আর হচ্ছে এই গ্রহণ করবে এবং এটা হচ্ছে পূর্বের কি হবে, পূর্বের তথ্য বেসিসে আমরা কি করবো, ভবিষ্যতে কি হবে না হবে সেটাও আমরা গ্রহণ করব। তাহলে সেটা হবে কি, পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়নেও আমাদের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর পরিকল্পনার আর্থিক অঙ্ককে আমরা কি বলি, বাজেট। তাহলে এটাও আমরা বলি বাজেট প্রণয়নের ক্ষেত্রেও আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আজকে সানলাইটটা কম। আচ্ছা, তারপরেও যদি তোমাদের ভিডিওটা দেখতে সমস্যা হয় আমাকে একটু ইনবক্সে জানাও। আচ্ছা, এরপরে আমরা দেখব উৎপাদন ব্যয় ও হিসাব বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা। কেন আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি করব, তৈরি করব বা পড়ব, আর স্টুডেন্ট হিসেবে তুমি কেন পড়বে, আবার হিসাব বিজ্ঞান হিসেবে কেন আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তৈরি করব, সেটাও হচ্ছে আমাদের প্রয়োজনীয়তাটা আমরা দেখি। একটা কথা মনে রাখবে যে কোনো কিছুর ক্ষেত্রে তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো তোমাদের বেস তৈরি করবে। হ্যাঁ, তাত্ত্বিক বিষয়গুলো হচ্ছে বেস তৈরি করবে, অঙ্ক প্র্যাকটিস করে তোমাদের দক্ষতা বৃদ্ধি করবে। তোমরা যদি তাত্ত্বিক বিষয়গুলো না জেনে শুধু অঙ্ক প্র্যাকটিস করো, তোমাদের বেস তৈরি হবে না। তোমাদের কি হবে, তোমাদের হয়তো দক্ষতা বাড়বে কিন্তু তোমাদের বেস তৈরি হবে না। আর বেস তৈরি না করে শুধু বেস করলেও হবে না, আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে দক্ষতা বৃদ্ধির জন্য। সেজন্য একটা অধ্যায়ের অঙ্ক করার পূর্বে এর প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের জানা জরুরি। আমরা যদি নাই জানি, উৎপাদন ব্যয় করলাম, ব্যয় বিবরণী করলাম, কিন্তু উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কেন করা হয়, কি উদ্দেশ্য, এই যে জিনিসটা কি, সেটা যদি আমরা নাই জানি, তাহলে অঙ্ক করার কোনো আসলে কোনো আমাদের কি হয় না, যে এটা তাৎপর্যটা বুঝতে না বুঝে অঙ্ক করা তখন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রয়োজনীয়তা কি, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি। আমরা প্রথমেই তো দেখলাম যে উদ্দেশ্যটাই অনেকটা প্রয়োজনীয়তার কাছাকাছি, তারপরে আমাদের আরো কিছু উদ্দেশ্য আছে। যেমন প্রথমে বলি যে ব্যয় নিরূপণ প্রয়োজনীয়তা। একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা কতটুকু ব্যয় করছি সেটা জানা আমার জরুরি, এবং সেটা জানার জন্য আমাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে করতে পারবো। এরপরে বিক্রয় মূল্য, যে কোনো তুমি পণ্য উৎপাদন করছো, এর বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা কিভাবে ধরবো, অবশ্যই এর মোট ব্যয়, একক প্রতি ব্যয়, এগুলো আগে আমাদের জানার দরকার। তাহলে বিক্রয় মূল্য নিরূপণের ক্ষেত্রেও আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দরকার রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা বা ব্যয় নিয়ন্ত্রণ করা, অথবা বলা যায় যে কাম্য স্তরে রাখা। হ্যাঁ, কাম্য স্তরে রাখা সব ক্ষেত্রে আমাকে কি করতে হবে, উৎপাদন ব্যয় আমার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আছে যে আমার যে ব্যয় নিয়ন্ত্রণ করতে গেলে আমার অপচয় হ্রাস হবে।
অপচয় হ্রাস হবে। তাছাড়া অলস সময় যেটা আছে, হ্যাঁ, ব্যয় উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই আমার শ্রম দরকার, তাই না? উৎপাদনের একটি অন্যতম উপাদান হচ্ছে শ্রম। অপচয় হ্রাস এবং অলস সময় হ্রাস। শ্রমের সাথে অলস সময়, আইডল টাইম, এটা কিন্তু আমাদের জড়িত। হ্যাঁ, অলস সময় হ্রাস করা যায়। তো এগুলো আমরা যখন দেখবো যে আমাদের শ্রমের মজুরিটা বেশি হচ্ছে, শ্রম বেশি লাগছে, তখন আমরা আইডল টাইম বলতে যে শ্রমিক, হ্যাঁ, আমরা তো শ্রমিককে পার ডে হিসেবে আমরা কি করি, পেমেন্ট করি, তাই না? তা পার ডেতে আমাদের কতটুকু উৎপাদন হচ্ছে, হ্যাঁ, কতটুকু সময়, কত ঘন্টা শ্রম ঘন্টা সে কাজে লাগাচ্ছে এবং কত শ্রম ঘন্টা সে অলস সময় কাটাচ্ছে, সেটা নির্ধারণ করা। সেই যে অলস সময় বলতে যে আমাকে সেই সময়টা পেমেন্ট করতে হচ্ছে, বাট সেই সময়টা উৎপাদন কাজে সে ব্যয় করছে না। হ্যাঁ, আমরা যদি নয়টা আমরা যদি 9টা 5টা, দ্যাট মিনস 8 ঘন্টা যদি আমাদের ওয়ার্কিং আওয়ার থাকে, তাহলে এই 8 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি আমরা অলস সময় দিই, আইডল টাইম, সেই আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি সেভ ফর 1 ঘন্টা আমরা অলস সময়কে যদি ধরি যে পার ওয়ার্কিং ডেতে 8 ঘন্টা যদি আমাদের ওয়ার্কিং আওয়ার হয়, তাহলে 1 ঘন্টা আমাদের আইডল টাইম বা অলস সময়। এই 1 ঘন্টা সে উৎপাদন করবে না, বাট আমরা কিন্তু পেমেন্ট করব। তো এই 1 ঘন্টা যদি বেশি হয়, 1 ঘন্টা বেশি হয়, তাহলে কিন্তু তখন আমার দেখা যাবে যে আমাকে পেমেন্ট, আমার উৎপাদন হচ্ছে না, বাট আমার পেমেন্ট কিন্তু করতে হচ্ছে। সেই এই যে ফাঁকি দেওয়াটা, আমরা মানুষের আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে আমরা কাজকে ফাঁকি দিই, তাই না? তো শ্রমিকরাও চাইবে কম উৎপাদন করে, তখন এই যে আমাদের, তখন আমরা এই যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তৈরি করার মাধ্যমে আমরা তৈরি করতে দেখতে পাবো যে অলস সময়, হ্যাঁ, অলস সময়ে আমরা বেশি কি করছে, আমাদের হয়তো অলস সময়টা বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের এই যে লাঞ্চ টাইমটা কিন্তু একটা অলস সময়। হ্যাঁ, তো এইটাকে আমরা হ্রাস করতে পারবো যদি একটা স্ট্যান্ডার্ড তো থাকবে, স্ট্যান্ডার্ডে বেশি যদি সে ব্যয় করে, আইডল টাইম হয়, তখন আমাদের কি হবে, তখন কিন্তু আমাদের সেই যে পেমেন্ট করার জন্য, তখন কিন্তু উৎপাদন হচ্ছে না, বাট আমাকে পেমেন্ট করতে হচ্ছে, তাহলে আমার মোট ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবে আমরা কমাতে পারবো, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো, তো অলস সময় হ্রাস করতে পারবো। হ্যাঁ, আইডল টাইম হ্রাস করবো। তাছাড়া অপচয়, অন্যান্য খাতে আমরা যদি যে আমাদের যে প্রাইমারি যে আছে, যেগুলো মুখ্য ব্যয় আমরা পড়বো, মুখ্য ব্যয়, কাঁচামালের ব্যয়, এগুলো যদি আমাদের বিজ্ঞাপন ব্যয় বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটা আমাদের অপচয় অনেকটাই। আমাদের প্রতিষ্ঠানের তুলনায় যদি আমি অতিরিক্ত বিজ্ঞাপন ব্যয় করি, তাহলে আমার সেটা অপচয় বলা যায়। তাহলে আমার প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী আমাকে বিজ্ঞাপন করতে হবে, তাহলে আমরা সেটা কন্ট্রোল করতে পারি, সেটা হলো অপচয় হ্রাস করতে পারি। আচ্ছা, এই হলো। তারপরে আছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, এই তথ্যগুলোর মাধ্যমে আমরা সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারি। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও তাহলে আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান দরকার, সঠিক পরিকল্পনা গ্রহণ বা বিকল্প নির্বাচন, সঠিক প্রকল্প নির্বাচন, তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান জরুরি। ঠিক আছে, এরপরে আরো আছে কি, যে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের জালিয়াতি আমরা হ্রাস করতে পারবো। হ্যাঁ, জালিয়াতি হ্রাস করতে পারবো, জালিয়াতি হ্রাস। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জালিয়াতি হ্রাস করার ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই না? এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারটাও সম্ভব হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে সীমিত সম্পদের আরেকটা আমরা লিখতে পারি, 7 নম্বর এখানে লিখি, সীমিত সম্পদের সদ্ব্যবহার, সর্বোচ্চ সদ্ব্যবহার। হ্যাঁ, সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, সর্বোচ্চ সদ্ব্যবহার। আচ্ছা, এগুলোর কারণে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আমাদের জরুরি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে যে আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে কি পার্থক্যটা আছে, সেটা আমরা একটু হালকা করে দেখব। আর্থিক হিসাব বিজ্ঞান, আর্থিক মানে অর্থের অঙ্কে যেটা আছে, সেটাই হচ্ছে আমার আর্থিক হিসাব বিজ্ঞান। আর উৎপাদন ব্যয় কি, শুধুমাত্র উৎপাদন
যে আমার উৎপাদনের জন্য যতটুকু ব্যয় হচ্ছে সেগুলো নিরূপণ, সেগুলো হচ্ছে আমার আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ, মোট ব্যয় নির্ধারণ, একক প্রতি ব্যয় নির্ধারণ, এগুলো সবগুলো হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট। আর্থিক অবস্থা কি, আর্থিক হিসাব বিজ্ঞান কি করে, একটি বছরের কি লাভ ক্ষতি নির্ণয় করে আর্থিক অবস্থা প্রকাশ করে আর্থিক হিসাব বিজ্ঞান যেটা। তাহলে কি হবে, সম্পূর্ণ, এখানে কিন্তু সম্পূর্ণ, এটাও কিন্তু আর্থিক হিসাব বিজ্ঞানও হিসাব বিজ্ঞানের আরেকটা সেক্টর। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের আরেকটা সেক্টর। আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানও আরেকটা সেক্টর, দুইটাই সেক্টর হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা ওয়াইড সেন্স, আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য হিসাব বিজ্ঞান। হ্যাঁ, ওয়ান পার্ট। আর্থিক হিসাব বিজ্ঞানের একটা পার্ট, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরেকটা সেক্টর। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞানে কি, আর্থিক হিসাব বিজ্ঞানে ফিনান্সিয়াল যে তথ্যগুলো আছে এক বছরে যাবতীয় সেখানে আমরা আমরা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি করি, এই যে আমাদের হচ্ছে কি বিশদ আয় বিবরণী, হ্যাঁ, এগুলো আমরা তৈরি করি, এবং লাস্টে হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী, সেগুলো তৈরি করি শুধুমাত্র এই যে আর্থিক হিসাব বিজ্ঞান সেক্টর থেকে। হ্যাঁ, তাহলে কি একটি আর্থিক বছরে যাবতীয় যে আমার আয় ব্যয় সবগুলো আছে সেগুলো নিরূপণ করা, এবং একটি আর্থিক বছরে লাভ ক্ষতি নির্ণয় করা, এবং একটি আর্থিক বছরে ফুল আর্থিক অবস্থা নিরূপণ করাই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি, যে উৎপাদন, আমি যদি একটা উৎপাদন সেক্টর যদি হই, প্রতিষ্ঠান যদি হই, তাহলে একটি স্পেসিফিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে যাবতীয় এর সংশ্লিষ্ট যত আমার ব্যয় হবে, সংগঠিত হবে, সেগুলো আমার ব্যয় নির্ধারণ করতে হবে, ব্যয় শ্রেণীবিন্যাসকরণ, এবং অ্যাট লাস্ট মোট ব্যয় নির্ধারণ, এবং মোট ব্যয় নির্ধারণ করে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা, এবং সেই তথ্যগুলো ব্যবস্থাপনাকে প্রদান করাটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। ঠিক আছে, এটা কিন্তু টোটাল। হ্যাঁ, এখানে মুনাফা হলো কি হলো না সেটা কিন্তু আমরা দেখব, মানে আমাদের এখানে কি করতে হচ্ছে না, কারণ বিক্রয় করার পরে না আমরা জানবো যে মুনাফা হচ্ছে কিনা। বিক্রয় করা আগ পর্যন্ত, কিন্তু এখানে বিক্রয় করা আগ পর্যন্ত, আর এখানে বিক্রয় করা শেষ করে আমাদের এখানে দেখতে হয়। তাহলে এই হলো আমাদের আর্থিক হিসাব বিজ্ঞান আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে বিভিন্ন ধরনের ব্যয়ের যে আমাদের ধারণাগুলো আছে সেগুলো আমরা দেখব, যে আমরা ব্যয় যে শ্রেণী বিভাগ করবো সেগুলো আমরা একটু দেখব। সেটা আমরা কিভাবে দেখব, যে প্রথমে আমরা ব্যয় শ্রেণী বিভাগ যে করব, ব্যয় শ্রেণী বিভাগ এগুলো আমরা একটু দেখি। তোমরা জেনে আশ্চর্য হবে, এইগুলো কিন্তু হ্যাঁ চাকরির প্রশ্নে কিন্তু এগুলোই আসে। হ্যাঁ, চাকরির প্রশ্নে কিন্তু এই যে তোমাদের বড় বড় অঙ্কগুলো এগুলো কিন্তু আসবে না, এই ছোট ছোট থিওরি তাত্ত্বিক যে আইডিয়াগুলো বেসিক যেগুলো তৈরি করে সেগুলোই কিন্তু আসে। সেগুলো তোমার রিটেনেও আসবে, প্লাস তোমার যদি কোনো চাকরি ভাইবা দিতে যাও সেখানেও এগুলো তোমাদের ধরবে। হ্যাঁ, তো আমাদের সেজন্য বারবার বলছি বেসিক তৈরি করে আমাদের থিওরি। তাহলে প্রথমে ব্যয় শ্রেণী বিভাগ আমরা দেখি, যে উৎপাদন ভিত্তিক যে ব্যয়গুলো আছে সেগুলো আমরা দেখি। উৎপাদন ভিত্তিক ব্যয়গুলো আছে যেগুলো, সেগুলো কোনগুলো? উৎপাদন ভিত্তিক প্রথমে দেখি যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়। হ্যাঁ, প্রত্যক্ষ দ্যাট মিন্স ডাইরেক্ট। হ্যাঁ, কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ডাইরেক্ট ভাবে, যেটা মনে করো আমরা যদি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হই, তাহলে কি তুলা থেকে সুতাটা যে সেটাই হচ্ছে আমাদের, আমরা যদি সুতাটা কাপড় তৈরি করা যায়, সুতারে হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। ঠিক আছে, প্রত্যক্ষ কাঁচামাল একদম ডাইরেক্ট, যেটা আমার ম্যাটেরিয়াল, ডাইরেক্ট যে র ম্যাটেরিয়াল সেটা। তারপরে হবে পরোক্ষ কাঁচামাল, এরপরে আরো যে পরোক্ষ যে সকল প্রত্যক্ষ ছাড়া যেগুলো থাকবে, প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া যেগুলো সেগুলো হবে পরোক্ষ কাঁচামাল। যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে যে সুতা যে তৈরি করলাম, সুতা এখন কালার দিব। হ্যাঁ, এই কালার হচ্ছে পরোক্ষ কাঁচামাল। সুতা আমি আমি হলো ক্রয় করলাম সুতা, সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়। আর সুতাকে আমি যখন হচ্ছে
যে রং দিয়ে, হ্যাঁ এটাকে আমি আরো রঙিন করব, হ্যাঁ তারপর আরো বিভিন্ন ধরনের প্রসেসিং আছে, সেগুলো হবে আমার পরোক্ষ কাঁচামাল ব্যয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রত্যক্ষ শ্রম, হ্যাঁ ডাইরেক্ট, যেগুলো হচ্ছে উৎপাদন, এটা এটা হচ্ছে কাঁচামালের ক্ষেত্রে এগুলো কাঁচামাল ব্যয় যেগুলো। আর পরে হবে আমার শ্রম ব্যয়, শ্রমের ক্ষেত্রে সেটা হবে কি প্রত্যক্ষ শ্রম আর হচ্ছে পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম আর পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম কি, যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, মজুরি, হ্যাঁ মজুরি যে আমার থাকবে, সেটা হচ্ছে আমার হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আর পরোক্ষ কি, যে যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে যারা যে মজুরি হবে না, যারা হচ্ছে কারখানার যারা শ্রমিক আছে, হ্যাঁ কারখানা না সরি, আমাদের যে যে ম্যানেজার যারা আছে তাদেরকে বেতন দিতে হয়, সেগুলো হচ্ছে আমার পরোক্ষ শ্রম। হ্যাঁ পরোক্ষ শ্রম, হ্যাঁ যেমন হচ্ছে সুপারভাইজার বা ম্যানেজার বা দারোয়ান, এদের যে বেতন দিব আমরা, সেটা হবে পরোক্ষ শ্রম। আর সরাসরি যারা উৎপাদন, ম্যানেজার যারা আছে তারা কিন্তু সুপারভাইজ করে, হ্যাঁ সুপারভাইজার যারা আছে সুপারভাইজ করে, কিন্তু তারা কিন্তু সরাসরি উৎপাদন করে না। সরাসরি উৎপাদন করে কারা, যেমন মনে করো কোনো একটা কনস্ট্রাকশন নিয়ে কি, যারা মজুরি মানে শ্রম দিচ্ছে, লেবার যাদেরকে বলছি, এটাই হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আচ্ছা, আর হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয়, আর হচ্ছে অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো হচ্ছে বাকিগুলো অন্যান্য ব্যয়, ওর মধ্যে হবে প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয়। এগুলো আমরা উৎপাদন ভিত্তিক ব্যয় শ্রেণীবিভাগ করি। হ্যাঁ প্রত্যক্ষ ব্যয় আর এটা হচ্ছে পরোক্ষ ব্যয়। উৎপাদনের সাথে যদি আরো কিছু আমার সরাসরি জড়িত থাকে সেগুলো প্রত্যক্ষ ব্যয়, যেমন হচ্ছে যে আমাদের যে কারেন্ট, পানি, হ্যাঁ বিদ্যুৎ, পানি, এগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ ব্যয়। আর পরোক্ষ ব্যয় যে আমার হচ্ছে বাকি যেগুলো আসবে, যেমন মনে করো বিজ্ঞাপন, হ্যাঁ কর্মচারী বেতন বলছি, যে হ্যাঁ কর্মচারী অফিস, যে অফিস ক্ষেত্রে আমাদের পার্টে মানে স্পেসিফিকভাবে উল্লেখ করে রাখতে হবে যে অফিস কর্মচারীদের যে বেতনগুলো আছে সেগুলো হবে পরোক্ষ ব্যয়। হ্যাঁ এই হচ্ছে আমাদের ব্যয়, যে উৎপাদন ভিত্তিক ব্যয় বিভাগ। আর আমরা হচ্ছে যখন আমরা হচ্ছে যখন ব্যয় যে বিবরণী তৈরি করব, তখন আমরা যেভাবে ক্লাসিফাই করব, হ্যাঁ ক্লাসিফাই করব সেটা হচ্ছে অনেকটা এরকম। সেটাকে বলা হচ্ছে কার্যভিত্তিক শ্রমের ব্যয় বা উপরিব্যয়। উপরিব্যয় কি, কার্যভিত্তিক, হ্যাঁ কার্যভিত্তিক যে ব্যয়গুলো আছে, কার্যভিত্তিক ব্যয় বলছে কি প্রথমে যে উৎপাদন ব্যয়, উৎপাদন বা কারখানা, হচ্ছে উৎপাদন বা কারখানা ব্যয়। আমরা এগুলো দেখব যখন ব্যয় বিবরণী তৈরি করবো। আর 2 নম্বর এগুলো হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এগুলো হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়ের মধ্যে থাকে। হ্যাঁ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এগুলো সব হবে আমাদের উৎপাদন ব্যয়ের মধ্যে থাকবে। এরপরে আর হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উৎপাদন, প্রশাসনিক ব্যয়, আচ্ছা উৎপাদন ব্যয়ের সাথে মুখ্য ব্যয় যেটা আছে সেটা হবে, সেটার সাথে প্রত্যক্ষ কাঁচামাল শ্রম হবে। আর উৎপাদনের সাথে হবে পরোক্ষ, পরোক্ষ যে কাঁচামালগুলো থাকবে, পরোক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল, সেগুলো হবে উৎপাদন ব্যয়ের সাথে হবে। হ্যাঁ মুখ্য ব্যয়ের সাথে আমরা এগুলো যোগ করলে উৎপাদন ব্যয় বের হবে। এবার প্রশাসনিক মানে অফিস যে সেক্টরটা মেনটেন করবে সেগুলো প্রশাসনিক ব্যয়, যেমন হচ্ছে যে অফিস ম্যানেজারের বেতন, হ্যাঁ তারপরে হচ্ছে যে আর হচ্ছে যে কি অফিসের দালান কোঠার যে আমাদের ভাড়া, অফিসের ভাড়া, এগুলো হচ্ছে তারপরে যে হচ্ছে নিরীক্ষা ফি, এগুলো সব হচ্ছে কি প্রশাসনিক ব্যয়, মানে অফিস রিলেটেড যেগুলো হবে সেগুলো হবে প্রশাসনিক ব্যয়। এরপর আছে বিক্রয় ব্যয় বা বন্টন ব্যয়। বিক্রয় বা বন্টন ব্যয় মানে বিক্রয় করতে গেলে আমাদের যে সকল বিক্রয় বা বন্টন ব্যয় এগুলো আমাদের হবে, সেগুলো হবে বিক্রয়, যেমন বিজ্ঞাপন, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের, বা বিক্রয় ম্যানেজারের বেতন, সেগুলো হচ্ছে আমাদের বিজ্ঞাপন আর বিক্রয় ব্যয়। আর এট লাস্ট হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের এই কার্যভিত্তিক ব্যয়। হ্যাঁ এই কার্যভিত্তিক ব্যয় আমরা যখন ব্যয় বিবরণী তৈরি করব তখন কিন্তু আমরা এগুলো আলাদা আলাদা করে যোগ করে সব মোট ব্যয় নির্ধারণ করব। ঠিক আছে, তাহলে হলো কার্যভিত্তিক ব্যয়। আর এরপরে হবে আমাদের আচরণ ভিত্তিক ব্যয়। আচরণ ভিত্তিক
যে ব্যয় যে আচরণ করে, আচরণ বলতে কিছু কিছু আছে যে আমরা একক প্রতি ব্যয় আছে, আবার মোট ব্যয় আছে, তাই না? এই একক প্রতি ব্যয় মোট ব্যয়ের ক্ষেত্রে যে আমাদের যেগুলো আচরণগুলো দেখা যায় সেগুলোই হচ্ছে আচরণ ভিত্তিক ব্যয়। আচরণ ভিত্তিক ব্যয় এগুলাকে আমরা এভাবে বলতে পারি। একটা হচ্ছে প্রথমে যে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, আর এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, স্থায়ী ব্যয় কি? যে তুমি উৎপাদন করো আর না করো তোমাকে যে ব্যয়টা ফিক্সড করা হয়, যেটা তোমার স্থায়ীভাবে দিতেই হয়। যেমন তুমি যদি উৎপাদন করো আর না করো, তুমি যে রুমটা ভাড়া নিয়েছো, হ্যাঁ, দোকানটা ভাড়া নিয়েছো, এবং দোকানের ভাড়া কিন্তু ব্যয়টা কি তোমাকে মাস শেষে দিতেই হবে, তুমি দোকানে কেনা বেচা করো আর না করো, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে কি? পরিবর্তনশীল ব্যয় হলো যে আমি যত উৎপাদন করব, হ্যাঁ, তত শ্রম বেশি লাগাবো। শ্রমটা কি হবে? আমার পার ইউনিট কস্টটা কিন্তু ফিক্সড, কিন্তু আমি যত পার ইউনিট কস্ট মানে শ্রমের যে ব্যয়টা আছে, শ্রমের মজুরি কত, একজন লেবারের পার ডে মনে করো যদি 600 টাকা হয়, ধরি 600 টাকা দিয়ে সারাদিন সে করবে 600 টাকা, এটা ফিক্সড। এখন আমি কত লেবার লাগাবো? যদি 10 জন লাগাই তাহলে 6×10 কত? 6000। তাহলে 6000, এই 6000টা আমার টোটাল খরচ। এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন 10 জন লাগাই, 15 জন লাগাই, এটা আমার জন প্রতি বাড়বে, কিন্তু পার জনে আমার ফিক্স থাকবে, সেটা হবে পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আচরণ ভিত্তিক ব্যয়। আর হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে মনে করো এই যে আমাদের আধা পরিবর্তনশীল ব্যয়, এই যে আমাদের হচ্ছে কারেন্ট বিল যে দেই আমরা, হ্যাঁ, কারেন্ট বিল যে দেই, সেটা তুমি যদি কারেন্ট বেশি ইউজ না করো, মিনিমাম কিন্তু একটা রেন্ট আমাদের, একটা চার্জ আমাদের প্রতি মাসে পেমেন্ট করতে হয়, সেটা হলো সেটুকু ফিক্সড। এখন তারপর তুমি কত ইউনিট খরচ করো সেই অনুযায়ী তোমাকে টোটাল ফিটা আসবে, তাহলে সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এখন সময় আছে, মাত্র 2 জন দেখছো, হ্যাঁ, 12টার সামনে দিচ্ছে, আমাদের সময় খুব কম, তারপর আমরা কিছু দেখব। মাত্র 2 জন তোমরা উপস্থিত আছো। আমি জানি না তোমরা এই সময়টা তোমরা কি করো, ক্লাসে উপস্থিত না থেকে তোমাদের কি এত ইম্পর্টেন্ট কাজ আমি জানি না, তবে এর ফল তোমরাই ভোগ করবে, আমাদের কিন্তু ইমপ্যাক্টটা আসবে না। হ্যাঁ, তোমরা যদি ক্লাসে ফলো না করো তাহলে তোমরা তাহলে যে মানে এই সময়টা অন্য কি কাজে লাগাও, ইম্পর্টেন্ট কাজে। তোমাদের ক্লাস হয় মাত্র 45 মিনিটস, হ্যাঁ, সারাদিন 24 ঘন্টায় আমরা 45 পার ডেতে আমাদের 2টা ক্লাস হচ্ছে, তাহলে 45 আর 45 মানে কি 90 মিনিট। 90 মিনিটে সারাদিনে তোমরা যদি ক্লাসটাকে ফলো না করো তাহলে তোমরা অন্য কি এমন ইম্পর্টেন্ট কাজ করো আমার বোঝে আসে না। ছাত্র জীবনে কিন্তু তোমাদের পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ তোমাদের ইম্পর্টেন্ট হওয়ার কথা না। যতটুকুই ইম্পর্টেন্ট যদি তোমাদের বাসা বাড়িতে থাকে, ব্যক্তিগত কোনো কাজ থাকে, অনেকে অনেক কিছু করো, কিন্তু সেটা এই 90 মিনিট ক্লাস করেও করা যায় বলে আমি বিশ্বাস করি। যাই হোক, যেহেতু আমি জানছি না, সেহেতু আমি বুঝতে পারছি না অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, তবে এটা হতাশাজনক যে তোমরা ক্লাসে খুব অনুপস্থিত থাকছো। তবে এটুকু আমাকে এতটুকু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তোমাদের মেগা নেই, হ্যাঁ, তোমাদের এমবি থাকে না, ইন্টারনেটে তোমরা খরচ করতে পারো না, এতটুকু বিশ্বাস আমার কষ্ট হয় বিশ্বাস করতে। যাই হোক, এরপরে আমরা দেখবো উৎপাদন ব্যয় বিবরণীটা। আমরা একটু দেখে নিই। আমাদের এখানে প্রশ্ন আসবে উৎপাদন ব্যয় বিবরণী। এখানে আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, প্রতিষ্ঠানের নাম, এরপর আমরা সাল লিখব, যে এত সালে এত তারিখে সমাপ্ত বছরের জন্য, এবং আমরা লিখব উৎপাদন ব্যয় বিবরণী। হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী স্টেটমেন্ট, হ্যাঁ, যে স্টেটমেন্টে একটি স্পেসিফিক পণ্য উৎপাদনের জন্য যত ধরনের সংশ্লিষ্ট ব্যয় হয় সেটাকে সুন্দরভাবে শ্রেণী বিভাগ করে প্রদর্শন করাটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে কাঁচামাল,
কাঁচামাল আমাদের স্টকে থাকতেও পারে, আবার আমরা ক্রয়ও করতে পারি, তাই না? দুইভাবে আমাদের থাকতে পারে। তাহলে প্রথমে আমরা লিখে ধরে নিলাম যে প্রারম্ভিক কাঁচামাল। হ্যাঁ, প্রারম্ভিক কাঁচামাল যেটা আমাদের মজুদ ছিল সেটা আমরা ধরে নিলাম যে প্রারম্ভিক কাঁচামাল মজুদ যে আছে সেটা আমাদের ছিল, যেটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমরা লিখব। এরপরের সাথে লিখব ক্রয়। কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়ের সাথে আমরা জানি নিট ক্রয় কিভাবে বের করতে হয়। ক্রয়ের সাথে ক্রয় পরিবহন যোগ হবে, আর হচ্ছে ক্রয় পরিবহন যোগ হবে, আর আমি এখানে নিট লিখে দিচ্ছি। তাহলে আমরা বুঝে নিব যে যদি ক্রয়ের সাথে আমরা কি আমরা বিশদায় বিবরণীতে দেখেছি, ক্রয়ের সাথে যদি ফেরত থাকে সেটা বাদ যাবে, ক্রয় বার্তা থাকলে বাদ যাবে, পরিবহন থাকলে যোগ হবে, তাই না? তাহলে সেটা সম্পূর্ণটা হবে আমার নিট কাঁচামাল ক্রয়, নিট ক্রয়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমরা সেটা করে বের করে দিব। আচ্ছা, কাঁচামাল ক্রয় হলো। এরপরে আমাদের আর হচ্ছে যদি সমাপনী যদি কোনো কাঁচামাল থাকে, সমাপনী যদি কোনো কাঁচামাল থাকে যেটা আমাদের আনইউজড থাকে, তাহলে আমরা সেটা বাদ দিব। বাদ দিয়ে কি বের করব? বাদ দিয়ে বের করব ব্যবহৃত কাঁচামাল, যে কতটুকু কাঁচামাল আমার ব্যবহৃত হয়েছে। ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল যে কতটুকু আমি ইউজড, আমার কাঁচামাল কতটুকু ইউজ হয়েছে। হ্যাঁ, কলমের কালিটা ফুরিয়ে গেছে বেশি। কতটুকু কাঁচামাল আমার ইউজ হয়েছে আমি বিবরণীটা দেখে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। উৎপাদন বিবরণীটা দেখে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ অঙ্ক করব। তাহলে আমাদের এরপরে তাহলে আমাদের কি হলো যে ব্যবহৃত কাঁচামাল। এরপরে আমরা যোগ করব কি? প্রত্যক্ষ মজুরি। হ্যাঁ, আমাদের যোগ হবে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি যারা সরাসরি আমার উৎপাদনের সাথে জড়িত, সেটা হলো প্রত্যক্ষ মজুরি। এবং সাথে যোগ করব অন্যান্য প্রত্যক্ষ আরোপিত ব্যয়। অন্যান্য যদি প্রত্যক্ষ কিছু থাকে, হ্যাঁ, তাহলে সেগুলো আমাদের প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ আরোপিত প্রত্যক্ষ ব্যয়। অন্যান্য যদি লেখা থাকে যে প্রত্যক্ষ ব্যয়, যদি লেখা থাকে অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে আমরা সেটা এখানে যোগ করব এবং এটা যোগ করে আমরা বের করব কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় তোমাদের এটা আলাদা হয়ে আসতে পারে, মানে এখানে ইনফরমেশন দিয়ে যে পণ্যের মুখ্য ব্যয় নিরূপণ করব। ঠিক আছে, তাহলে এই মুখ্য ব্যয়। এরপরে আমরা কি বের করব? মুখ্য ব্যয়ের সাথে আমরা এরপরে এখানে আমার জায়গা শর্ট কারণে উপর থেকে লিখছি, মুখ্য ব্যয় আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে মুখ্য ব্যয় আমরা বের করলাম। মুখ্য ব্যয়, হ্যাঁ, আমি মুখ্য ব্যয়টা উপর দিকে লিখি, আমরা আজকে অঙ্ক করার সময় পাবো না। এরপরে প্রথম হলো তো তাহলে কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমাদের বের হলো। এরপরে মুখ্য ব্যয়ের সাথে আমাদের কি যোগ করব? যে কারখানা যে উপরিব্যয়। উপরিব্যয় কি? উপরিব্যয় হচ্ছে যে সকল খাতের, এই যে আমরা ব্যয় শ্রেণী বিভাগে দেখলাম না, এই ব্যয় শ্রেণী বিভাগে বিভিন্ন ধরনের খাত দেখলাম। এই খাতের প্রত্যেকটা খাতের পরোক্ষ যে সকল খরচ সবগুলো হচ্ছে উপরিব্যয়, ওভারহেড, উপরিব্যয়। হ্যাঁ, উপরিব্যয় তাহলে কি? প্রত্যক্ষ যে ব্যয়গুলো আছে সেটাকে হলো উপরিব্যয়। তাহলে এখন আমরা এটার সাথে যোগ করব কি? কারখানা উপরিব্যয়। বিভিন্ন ধরনের কারখানা উপরিব্যয়। হ্যাঁ, কারখানা উপরিব্যয় যোগ করব। এখন কারখানা উপরিব্যয় আমরা উদাহরণগুলো কি কি সেগুলো আমরা যখন করব, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের উদাহরণ আমরা দেখব। যেমন পরোক্ষ মাল, তারপরে যে পরোক্ষ মাল হতে পারে, হ্যাঁ, পরোক্ষ মাল, তারপরে হতে পারে কি জ্বালানি ও তাপ ইত্যাদি থাকতে পারে, যেগুলো সবগুলো হচ্ছে আমাদের কারখানায় ইউজ হবে, কিন্তু প্রত্যক্ষ ভাবে থাকবে না, সেগুলো হচ্ছে আমাদের। তারপরে হবে কি? ড্রয়িং অফিসের বেতন, ড্রয়িং অফিসারের বেতন বা অফিসের যে ভাড়া, এগুলো সবগুলো হবে আমাদের সরাসরি। হ্যাঁ, তো মানে সরাসরি বলতে কি? যে আমাদের প্রত্যক্ষ পাবে, বাকি যে সকল পরোক্ষ যেগুলো আছে সেগুলো হবে আমাদের
কারখানা উপরিব্যয়, হ্যাঁ কারখানা উপরিব্যয় আমরা যোগ করলাম, যোগ করে আমাদের কি বের হবে, যোগ করে বের হবে আমাদের কারখানা ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে হবে কারখানা ব্যয়, ঠিক আছে। কারখানা ব্যয় আমাদের বের হলো, কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের সাথে আমরা কি যোগ করব, যে যোগ করব চলতি কার্যের, এই যে চলতি কার্যের প্রারম্ভিক যদি মজুদ থাকে, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যদি থাকে সেটা যোগ করব, আর সমাপনী মজুদ যদি থাকে, সমাপনী মজুদ সেটা বাদ দিব, ঠিক আছে। চলতি কার্যের যে প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য, হ্যাঁ পণ্য না কিন্তু এটা কিন্তু আমাদের প্রসেসিং, মানে এটা মাল অনেক থাকে না, অনেক সময় থাকে না, যে মনে করো আমি একটা যে কোনো স্পেসিফিক পণ্য, হ্যাঁ আমি উৎপাদন করছি, সেগুলো সেই 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 স্পেসিফিক পণ্যের যদি কোনো প্রারম্ভিক মজুদ থাকে, হ্যাঁ যেগুলো আমরা বিক্রয় করব বাট এখনো মানে ফিনিশড হয়নি, মানে প্রসেসিং পর্যায়ে আছে, হ্যাঁ সেগুলো আমরা প্রারম্ভিক মজুদ যদি থাকে, আর সমাপনী মজুদ যেগুলো আমাদের হচ্ছে যে বেঁচে আছে সেগুলো আমরা বাদ দিব, আর যে প্রারম্ভিক মজুদ থাকে সেগুলো আমরা যোগ করব। সেটা ব্যয় করলে আমরা কি তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, তৈরি পণ্যের উৎপাদন ব্যয় বের হলে আমাদের বের হবে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, তৈরি পণ্যের উৎপাদন ব্যয় আমাদের বের হলো। এর মধ্যে থেকে আমরা কি করব, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি করব, যে এই যে ফিনিশ যেগুলো আমাদের উৎপাদিত হয়েছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে বের হবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তৈরি পণ্যের উৎপাদনের ব্যয়ের সাথে আমাদের কি যোগ করতে হবে, যে সমাপনী যে প্রারম্ভিক তৈরি পণ্য, এটার সাথে যোগ করতে হবে প্রারম্ভিক তৈরি পণ্য, যেটা আমাদের ফিনিশড, হ্যাঁ ফিনিশড, কিন্তু এগুলো প্রসেসিং ছিল যেগুলো, সেগুলো কাজ আমাদের শেষ, এখন হলো তৈরি পণ্য, হ্যাঁ যেটা আমাদের বিক্রয় করার জন্য তৈরি রেডি, সেটা আমরা যোগ করব, আর সমাপনী যদি থাকে সেটা বাদ দিব, সমাপনী যেটা থাকে সেটা বাদ দিলে বের হবে কি বিক্রিত পণ্যের উৎপাদন, যেটা আমরা বিক্রয় করব, বিক্রিত পণ্যের উৎপাদন, পণ্যের উৎপাদন ব্যয়, ঠিক আছে, উৎপাদন ব্যয়। এরপরে এর সাথে পরিচালন ব্যয় আছে, যেগুলো যেমন বাকি যে আমাদের যেগুলো আছে, যেমন হলো অফিস এবং প্রশাসনিক যে খরচ আছে সেগুলো আমরা যোগ করব। এর সাথে আমরা যোগ করব যে আমাদের প্রশাসনিক ও প্রশাসনিক যে সকল, যে আমরা দেখলাম কার্যভিত্তিক ক্ষেত্রে প্রশাসনিক উপরিব্যয় যেগুলো আছে সেগুলো। এরপরে হচ্ছে কি বিক্রয় ব্যয় যেগুলো আছে, বিক্রয় ও বিতরণ ব্যয়, হ্যাঁ যেগুলো আমরা বিজ্ঞাপনের জন্য যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব। যোগ করলে আমাদের কি বের হবে, মোট ব্যয় বা বিক্রয় ব্যয়, মোট বা বিক্রয় ব্যয় বলে বের হবে, এই তো বের হলো। এরপরে আমরা কি করব, মুনাফা যোগ করে আমাদের কিন্তু জানি না আমাদের মুনাফা হবে না লাভ হবে, আমরা একটা প্রত্যাশিত মুনাফা যোগ করব, করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব, বিক্রয় মূল্য এখানে হলো আমার টোটাল বিক্রয় মূল্য। এখন আমার যত উৎপাদন হয়েছে সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি একক বিক্রয় মূল্য আমরা পাবো। এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। তা আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো ততদিন ভালো থেকো, থ্যাংক ইউ।